নমস্কার বন্ধুরা, আদাব। আমি এলাম আবার লাইভে। আমাকে অনেকেই বলেছে যে রেগুলার বেসিসে যাতে আমি লাইভ করি। তো যাই হোক, আমি ইমিডিয়েটলি সেটা করতে পারছি না সব সময়, কিন্তু যাই হোক আমি এখন একটু চেষ্টা করব যে রেগুলার বেসিসে লাইভ করার। তো আমি কয়েকটা জিনিস খেয়াল করলাম ইরান আমেরিকা যুদ্ধের মধ্যে, সেটা নিয়ে কিছু কথা আজকে আমি বলবো। এক নম্বর হলো, এটা খুব ক্লিয়ার হয়ে গেছে যে সৌদি আরব, কাতার, ওমান, এই তিনটে দেশ সরাসরিভাবেই আমেরিকাকে আর সিকিউরিটি প্রোভাইডার হিসেবে চাইছে না। ইরাক কোনোদিনই চায়নি। ইরাক মূলত একটা শিয়া মেজরিটি দেশ, এবং ইরাকে খুব স্বাভাবিকভাবেই যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আছে সেটা মূলত শিয়া কেন্দ্রিক সরকার, এবং তারা ইরানের সমর্থক। এটা চিরকালই আছে। যবে থেকে আমেরিকা ওখানে সাদ্দামকে হটিয়ে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এনেছে তবে থেকেই এটা সত্যি। তো ইরাক তো অনেকদিন আগেই আমেরিকাকে বের করে দিয়েছে। সিরিয়া থেকেও আমেরিকা সব সেনা তুলে নিয়েছে, যদিও সিরিয়ার বর্তমান সরকার হলো সুন্নি আরব সরকার, কিন্তু সেও আমেরিকাকে অনুরোধ করেছে আমেরিকা তোমার যে সিরিয়া ছেড়ে চলে যাওয়া। কিন্তু একমাত্র আরব আমিরশাহী গালফ আরব স্টেটগুলোর মধ্যে, এবং যে কিনা ওপেক কার্টেল ছেড়ে চলে গেছে। আচ্ছা, আরেকটা দেশ হলো গিয়ে যে কুয়েত। কুয়েতকে বহুদিন ধরেই ধরা হচ্ছিল যে সে বোধহয় আমেরিকার সাইডে আছে, কিন্তু ভেরি রিসেন্টলি কুয়েত যে কথাটা বলেছে সেটা হলো যে তারাও আমেরিকান সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে সরে আসতে চায়। এক্ষেত্রে সৌদি আরব আর কাতার যেটা করতে চাইছে, সে সৌদি আরব অলরেডি করে ফেলেছে, সেটা হলো পাকিস্তানকে মেইন সিকিউরিটি প্রোভাইডার বানিয়ে দিতে চাইছে। পাকিস্তানকে চীন এবং আমেরিকা দুজনেরই একটা ইন্টারমিডিয়েট স্টেট হিসেবে ধরা হয়। সেই হেনরি কিসিঞ্জার জবে থেকে চীনের সঙ্গে আমেরিকা হলো সম্পর্ক স্থাপন করেছিল 1971 সালে, সেই সময় থেকে 1971 না 74 সালে, 71 থেকে কথা বলা শুরু হয়েছিল। তো সেই পাকিস্তানকে সে মেইন সিকিউরিটি প্রোভাইডার করতে চায়, এবং এটা শোনা যাচ্ছে কাতারও পাকিস্তানকেই সিকিউরিটি প্রোভাইডার হিসেবে মেনে নিচ্ছে। যেহেতু পাকিস্তানকে প্রায় 90% অস্ত্রই সরবরাহ করে চীন, অতএব বলে নেওয়া যায়, এটা বলা যায় যে চীনই আসলে পাকিস্তানের বকলমে ওখানকার মেইন সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠছে। এছাড়া গালফ আরবের অধিকাংশ তেল সাধারণত চীনই কেনে। সুতরাং মোটামুটি বলে দেওয়া যায় যে, এবং এটা আমরা জানি যে চীন থেকেই পৃথিবীর অধিকাংশ মানুষ অধিকাংশ পণ্য কেনে, অধিকাংশ দেশ। চীন পৃথিবীর প্রায় 80% দেশেরই লার্জেস্ট বাইল্যাটারাল ট্রেডিং পার্টনার, ইনক্লুডিং গালফ আরবস। সুতরাং ইউয়ানকে এখন ওই অঞ্চলে ইউয়ানকে আসল কারেন্সি করে দিতে খুব একটা বাধা পেতে হবে না। একমাত্র বাধা আসছে যে দেশটার থেকে, সে দেশটা হলো আরব আমিরশাহী। শোনা যাচ্ছে ইসরায়েল আরব আমিরশাহীকে আয়রন ডোমও দিয়েছিল ইরানি অ্যাটাকগুলোকে প্রতিহত করতে। যদিও আরব আমিরশাহী থেকেও অনেক ধরনের কথা এসছে, তার মধ্যে একটা হলো যে আমাদেরকে ফ্রি ইউএস ডলার দিতে হবে, কারণ তা না হলে আমরা পেরে উঠবো না, আমরা অন্য কারেন্সি মানে মূলত ইউয়ান ব্যবহার করব। অথবা সেখানকার স্কলাররা বলেছে আমেরিকাকে আর সিকিউরিটি প্রোভাইডার রাখার দরকার নেই, বরং আমরা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবো, যেমন ইসরায়েলের কাছ থেকে কিনেছে আয়রন ডোম কথা। কিন্তু ইউএই রিসেন্টলি ওপেক কার্টেল ছেড়ে চলে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে যে পেট্রো ডলারের সিস্টেম মোটামুটি ভেঙে গেল, মানে পুরো অফিসিয়ালি সৌদি আরব 2024 সালে পেট্রো ডলার চুক্তি রিনিউ করেনি, সেটা প্রথম ছিল। এরপরে এই যুদ্ধের পরে ফাইনালি ওপেক কার্টেল ছেড়ে যখন ইউএই বেরিয়ে গেল, তখন বলে দেওয়া যায় যে ইউএস ডলারের জায়গা প্রায় আর ওখানে নেই। এছাড়াও যতদূর শোনা যাচ্ছে যে এন্টার আরব জুড়েই, অর্থাৎ কিনা জর্ডনেও, বাহারিনেও
কিন্তু আমেরিকার সমস্ত ঘাঁটি পুরোপুরিভাবে যে তছনছ হয়ে গেছে, অর্থাৎ নতুন করে পুনরায় ঘাঁটি স্থাপন করতে হবে আমেরিকাকে, এবং যদি এই দেশগুলো না চায় তাহলে আর নতুন করে ঘাঁটি হবে না। অর্থাৎ আমেরিকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটাই ওয়েস্ট এশিয়াতে শেষ হয়ে গেছে। এর আগের দিন মানে 1 মে থেকে আমেরিকাতে নতুন করে সিকিউরিটি তোমার হলো গিয়ে যে এই যুদ্ধটাকে, এই অপারেশন এপিক ফিউরিকে আর যে রিনিউ করা হয়নি অফিসিয়ালি, অতএব অপারেশন এপিক ফিউরি আপাতত শেষ হয়ে গেল। কিন্তু আমেরিকা নতুন করে হাইপারসোনিক মিসাইল যে নিয়ে এসছে ওয়েস্ট এশিয়াতে, এবং আমেরিকান যে মিলিটারি পার্সোনাল তো আছেই, তো সেই হিসেবে বলা যায়, অনেকেই বলছে আমেরিকা আরেকটা ইরানে অ্যাটাক করতে পারে, হয়তো আরেকটা অপারেশন করবে। ইরানও অন্যদিকে বলেছে যে তাদের কাছে অমুক তমুক অস্ত্র আছে, তাদের কাছে এমন নাকি নাভাল অস্ত্র আছে আমেরিকা চমকে যাবে, এটসেট্রা। আমেরিকা এখনো মানে ইরানও এখনো হরমুজ এর যে ব্লকেট ছাড়েনি, এবং আমেরিকা যে হরমুজে বাইরে থেকে ইরানকে ব্লকেট করেছে সেটাও এখনো ওঠেনি। তবে আমেরিকা মাত্র 15টা জাহাজ দিয়ে করছে, তো সেই হিসেবে অনেক জাহাজই নাকি কোস্ট লাইন ধরে ধরে চলে মানে ইরানে যাতায়াত করছে, মানে ইন্ডিয়া পাকিস্তান থেকে একেবারে ইরানের যে কোস্ট লাইন ধরে ধরে যাচ্ছে। যেহেতু আমেরিকার জাহাজের সংখ্যা কম, সেজন্য ওগুলোকে আমেরিকা শনাক্ত করতে পারছে না বা অত দূর তাড়াতাড়ি করে পৌঁছতে পারছে না। এছাড়া শোনা গেল চীন নাকি আর যে ডেস্ট্রয়ার পাঠিয়েছে তার অয়েল ট্যাঙ্কারগুলোকে যাতে প্রোটেকশন দিয়ে, আমেরিকার নেভি থেকে প্রোটেকশন দিয়ে যাতায়াত করানো যায়। এছাড়াও পাকিস্তান শোনা যাচ্ছে যে নতুন করে 4টে রাস্তা খুলে দিয়েছে যাতে ইরানের সঙ্গে কিনা যে ল্যান্ড রুটে বাণিজ্য আরো বেশি করে করা যায়, অর্থাৎ কিনা স্ট্রেট অফ হরমুজে যেহেতু অসুবিধা আছে সমুদ্র বাণিজ্যের জায়গায় ল্যান্ড বাণিজ্য। এও শোনা যাচ্ছে যে চীন থেকে ইরান পর্যন্ত, তেহরান থেকে বোধহয় যে শিয়ান বলে একটা শহর আছে ওয়েস্ট চায়নাতে, শিয়ান পর্যন্ত একটা রেলওয়ে লাইন আছে, সেই রেলওয়ে লাইনের থ্রু দিয়েও অয়েলের যাতায়াত হচ্ছে বলে শোনা যাচ্ছে। অ্যাজ এ হোল আরও যেটা জানা যাচ্ছে যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এই সমস্ত দেশগুলোর থ্রু দিয়েও চীন এবং রাশিয়া ইরানে মাল সরবরাহ করছে। এর মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানা গেছে যে তাজিকিস্তানে ইরানের ড্রোন তৈরির কারখানা আছে। তো অল ইন অল এটা বলা যায় যে আমেরিকা খুবই একটা বিপর্যস্ত কন্ডিশনের মধ্যে পড়েছে। এই কথাটা যে নিউ ইয়র্ক টাইমস নিজেই, নিউ ইয়র্ক টাইমসের যে কলামনিস্ট লিখেছে যে আমেরিকা রীতিমতো মানে হিউমিলিয়েটেড হয়েছে, অসম্মানজনক একটা পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছে। এবং জার্মানির তরফ থেকেও একথা বলা হয়েছে যে তাদের আমেরিকান সেনা তাদেরকে যদি ছেড়ে চলে যায় তাতে জার্মানির খুব একটা অসুবিধা হবে না, জার্মানি তাতে খুশি হবে। এমনিতেও অনেকদিন ধরেই ট্রাম্প বলছিল জার্মানি থেকে সেনা সরিয়ে তারা নাকি পোল্যান্ডে সেনা রাখবে, মানে জার্মানি পাশের দেশই পোল্যান্ড। তো সেই রকম যে দিকেও যাচ্ছে বিষয়টা। মনে রাখা দরকার আমেরিকার এই অ্যাটাককে সরাসরিভাবে ভর্ৎসনা করেছে যে কটা দেশ, তার মধ্যে চীন রাশিয়া ছাড়াও আছে ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন। তো তার মানে বলা যায় যে বড় বড় ইউরোপিয়ান দেশগুলোর প্রায় কেন যে প্রত্যেকটা দেশই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের এই যুদ্ধটাকে কেন্দ্র করে। এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো এটা কি হঠাৎ করে হয়েছে? অ্যান্সার হলো না, এটা হঠাৎ করে হয়নি। যবে থেকে হেনরি কিসিঞ্জার পাকিস্তানে গিয়ে চীনে গেছে
71 সালে এবং 74 সালে ইস্ট জার্মানি এবং চায়নাকে রেকগনাইজ করে অফিসিয়ালি আমেরিকা, এবং আস্তে আস্তে করে চীনের যে বিশাল শিক্ষিত স্বাস্থ্যবান শ্রমিক শ্রেণীকে ব্যবহার করার জন্য আমেরিকান পুঁজি যে সরাসরিভাবে যে চুক্তিতে আবদ্ধ হয় চীনের সঙ্গে, কারণ একটা স্বাস্থ্যবান শিক্ষিত অত বিশাল পরিমাণে শ্রমিক শ্রেণী পৃথিবীর ইতিহাসে কোনোদিন আসেনি, যেটা চীন নিয়ে আনতে পেরেছিল। তোমার 1950 থেকে 1970 দশক পর্যন্ত, অর্থাৎ 30 বছর ধরে লাগাতার প্রয়াসের মধ্য দিয়ে, যেখানে কিনা যে 2% এডুকেটেড মানুষ ছিল, সেখানে তারা প্রায় 90% এডুকেটেড একটা শ্রমবাহিনী তৈরি করে এবং তাদের একটা সুচিকিৎসা দেওয়া হয় যাতে মোটামুটি তাদের জীবনযাত্রাটা চলে যায়। ফলে এই যে একটা প্রোডাক্টিভ ওয়ার্কফোর্সকে ব্যবহার করে করার যে ইচ্ছা মার্কিন পুঁজির ছিল, খুব স্বাভাবিকভাবেই পুঁজির চাইবে, কারণ পুঁজি চাইবে তার যে প্রফিট বৃদ্ধি করতে। তো প্রফিট কখন বাড়ে? প্রফিট দুটো ভাবে বাড়ে, একটা হলো যদি অ্যাভারেজ প্রোডাক্টিভিটি বাড়ে, আর একটা হলো যদি কিনা অ্যাভারেজ কস্ট কমে। অ্যাভারেজ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বাড়াতে গেলে কি কি দরকার, সেটা হলো শ্রমিকের স্বাস্থ্য, শিক্ষা, স্কিল, তার মানে যেই ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইত্যাদিগুলোতে অনেক ইনভেস্টমেন্ট দরকার, এবং এছাড়াও যেটা দরকার সেটা যত আস্তে আস্তে ইনভেস্টমেন্ট হবে, আস্তে আস্তে জীবনযাত্রা মান বাড়বে, শ্রমিকের ওয়েজ রেট বেড়ে যাবে, তখন অ্যাভারেজ কস্টটা বেড়ে যাবে, তখন একে কাউন্টার করতে প্রোডাক্টিভিটি আরও বাড়াতে হবে, তখন প্রোডাক্টিভিটি বাড়াতে আরও বেশি অটোমেশন করতে হবে, এবং এই অটোমেশন যত হতে থাকবে তত আস্তে আস্তে কিনা যে তোমার হলো গিয়ে যে লো ভ্যালু গুডসের থেকে আস্তে আস্তে হাই ভ্যালু গুডসের দিকে একটা দেশ অগ্রগতি করতে থাকে। এছাড়াও অ্যাভারেজ কস্ট কমাবার অন্য উপায় আছে। অনেকে মনে করে যে মজুরি কমিয়ে দেওয়াটা বোধহয় অ্যাভারেজ কস্ট কমিয়ে দেয়, ওটা কমায় না, মানে ইন জেনারেল সেটা হয় না, কারণ কাউকে যদি আমি কম টাকা দিতে তাহলে তো সে কাজটাই করবে না, সে বলবে যে আমি চাষা ছিলাম, চাষাই থাকি। তো সুতরাং সেটা হয় না কখনোই। অ্যাভারেজ কস্ট কমাবার অন্য উপায় হলো ট্রান্সপোর্ট কস্ট কমানো এবং কিনা যে লজিস্টিক্যাল কস্ট কমানো। ট্রান্সপোর্ট মানে যাতায়াতের কস্ট, সেটা সমুদ্রে যে শিপ যাতায়াত করে সেটাও হতে পারে, এছাড়াও একটা দেশের অভ্যন্তরে যে যাতায়াত আছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েও হতে পারে। আর যে লজিস্টিক্স কস্ট মানে হলো যে সময় কমিয়ে দেওয়া, এই যে ট্রাফিক কমানো, ট্রাফিকে যে সময় যায়, গুডসগুলোকে যে কোথাও একটা স্টোর করতে হয়, ওর খরচগুলোকে কমানো, এটাকে বলে লজিস্টিক্স কস্ট। এই দুটো কস্ট কমিয়ে তোমাকে কম্পিটিটিভ রাখতে হয় একটা মার্কেট, এবং চায়না খুব ভালো মতো এটা করে গেছে। সে একদিকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে শিক্ষা, স্বাস্থ্য এবং হলো গিয়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোতে, এরপর তারা লাগাতার অটোমেশন করে গেছে এবং কিনা যে লো ভ্যালু গুডস থেকে আস্তে 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 করে চরম হাই ভ্যালু গুডসে উঠতে শুরু করেছে। এছাড়াও তারা ইনফ্রাস্ট্রাকচারে এত ইনভেস্ট করেছে যে তাদের ট্রান্সপোর্ট কস্ট কমেছে, তাদের যে লজিস্টিক্যাল কস্ট তারা কমাতে পেরেছে। ফলে পুঁজি স্বাভাবিকভাবেই সেখানে সবচেয়ে বেশি প্রফিট পেয়েছে, কারণ অ্যাভারেজ প্রোডাক্টিভিটি মাইনাস অ্যাভারেজ কস্ট হলো অ্যাভারেজ প্রফিট। তো সুতরাং এটা যেখানে সবচেয়ে ভালো হচ্ছে প্রক্রিয়াটা, সেখানে অ্যাভারেজ প্রফিট বেশি, পুঁজি সেখানে যাবে, পুঁজি গেছে। তো এটার উল্টোটা কি হয়েছে? এটার উল্টোটা হয়েছে আরেকটা হলো, সেটা আমেরিকা যেটা করেছে, আমেরিকা তার সমস্ত প্রোডাকশনটা এভাবে আস্তে আস্তে সে চীনের কাছে হারিয়ে ফেলেছে। কারণ আমেরিকাতে যে ম্যানুফ্যাকচারিং বেসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে চীনে শিফট হয়েছে, কারণ চীনে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি মাইনাস অ্যাভারেজ কস্টটা অনেকটা বেশি ছিল কম্পেয়ার টু ইউএসএ। কারণ কি? কারণ ইউএসএ যেহেতু অলরেডি উন্নত, সেখানকার যে ওয়েজ কস্ট অলরেডি অনেক হাই, তো সুতরাং ওর অ্যাভারেজ প্রোডাক্টিভিটিও হাই, কিন্তু অ্যাভারেজ প্রোডাক্টিভিটি মাইনাস অ্যাভারেজ কস্টটা ওর চীনের থেকে কম, সেজন্য প্রফিটটা কম পেয়েছে, সেজন্য ম্যানুফ্যাকচারিংটা সব আমেরিকা ছেড়ে চীনে চলে গেছে। অন্যদিকে আরেকটা এফেক্টিভ জিনিস হলো, চীনে অন্য আরেকটা ধরনের যে প্রফিটের ক্ষেত্র পুঁজি পেয়ে গেছিল, সেটা হলো কি, যে
তোমার হলো গিয়ে অ্যাসেট ট্রেডিং অর্থাৎ সম্পত্তি হস্তান্তরের ব্যবসা। একটা শেয়ারকে 1 টাকায় কিনে 2 টাকায় বেচো, 2 টাকায় কিনে 3 টাকায় বেচো, 3 টাকায় কিনে 4 টাকায় বেচো, এই প্রক্রিয়াটাকে চালাতে থাকা, এটাকে বলে ফাটকাবাজি অথবা স্পেকুলেশন। এবং এই বিষয়টা আরো বৃদ্ধি পেয়েছে কারণ আস্তে আস্তে করে আমেরিকার সমস্ত ম্যানুফ্যাকচারিংটা চীনে শিফট করেছে। ফলে আমেরিকার যে শ্রমিক শ্রেণীর যে বার্গেনিং পাওয়ার কমে গেছে, কারণ তার তো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন সেক্টরটা কমে গেছে, সে তো তার যে ওয়েজ রেটটা মানে আর তো অত প্রোডাকশন কমেছে মানে শ্রমিকের চাহিদা কমেছে, তার মানে শ্রমিকের যে ওয়েজ বাড়ার জন্য শ্রমিকের যে ধর কষাকষির ক্ষমতাটা কমে গেছে, ফলে শ্রমিকের ওয়েজটা বাড়েনি। ফলে শ্রমিকের পারচেজিং পাওয়ার বাড়াতে সেখানে কিনা যে ঋণ ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই ঋণটা ছড়িয়ে দেওয়া হয়েছে অ্যাসেট ট্রেডিং এর মধ্য দিয়ে, অর্থাৎ কিনা যে ঋণটা ছড়িয়ে দিয়ে লাগাতার ভাবে মানে হলো গিয়ে কিনা সাধারণ মানুষের পারচেজিং পাওয়ার বাড়ানো, এবং সেই ঋণের যে কোল্যাটারাল গুলো আছে সেই কোল্যাটারাল গুলো অ্যাসেট হিসেবে তাকে নিয়ে ফাটকাবাজি করা। এটা হলো যেমন কারো একটা বাড়ি আছে, সে বাড়িটাকে সে কোল্যাটারাল রেখে সে কিছু টাকা যে ঋণ নিল, সে সমস্ত ঋণ নিয়ে সে তোমার হলো কিছুটা কনজিউম করলো, কিছুটা আবার সে ফাটকাবাজি করলো, আবার যে ব্যাংক কোল্যাটারাল নিয়েছে সেই ব্যাংকটা ওই ঘরটাকে নিয়ে সে অন্য একটা ব্যাংককে বেচে দিল বেশি টাকায়, এবং এভাবে লাগাতার ভাবে একটা হলো গিয়ে স্পেকুলেটিভ একটা ইকোনমি আমেরিকাতে তৈরি হয়। এবং যত এটা তৈরি হয়েছে তত পুঁজি আমেরিকাকে একটা স্পেকুলেশনের সেন্টার হিসেবে দেখেছে, একটা ফিনান্সের সেন্টার হিসেবে দেখেছে, আর অন্যদিকে চীনকে একটা প্রোডাকশনের সেন্টার হিসেবে দেখেছে। এবং এটার আরো অনিবার্য ফল হয়েছে যে আমেরিকার ইউএস ডলারের চাহিদা বৃদ্ধির জায়গা হয়ে গেছে তার সম্পত্তি, এবং এই জন্য সমগ্র বিশ্ব আমেরিকার সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করেছে, সম্পত্তির বাজারে, অ্যাসেট মার্কেটে। এবং এটার ফলে যেটা হয়েছে যে আমেরিকার সম্পত্তির দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে, এবং যত সম্পত্তির দাম বাড়ে তত লোকে আরো ইনভেস্ট করে, আরো দাম বাড়ে, এবং এর মধ্য দিয়ে সে ফাটকাবাজি করে প্রফিট কামিয়ে গেছে, এবং ইউএস ডলারের যে বুনিয়াদ এটাই হয়ে গেছে। অন্যদিকে ইউএস ডলারের ভ্যালু বেড়ে গেছে, এই সম্পত্তি সবাই অন্যান্য দেশের সবাই কিনছে বলে, ইউএস ডলারের ভ্যালু বেড়ে গেছে বলে ইউএস ডলারের প্রোডাকশন আরো আনকম্পিটিটিভ হয়ে গেছে, ফলে ইউএস এর সমস্ত প্রোডাকশন আস্তে আস্তে হারিয়ে ফেলে। ফাইনালি একটা অবস্থা দাঁড়ালো যেখানে কিনা প্রথমে চীন যে লো এন্ড গুডস নিয়ে নিল, তারপর মিডল এন্ড গুডস নিয়ে নিল, তারপর এমনকি হাইটেক গুডসও নিতে শুরু করলো। যখন হাইটেক গুডস নিতে শুরু করলো তখন আমেরিকার টনক নড়ে, এবং আমেরিকা তখন হলো যে ট্রাম্পের নেতৃত্বে 2017 সাল থেকে যে ট্রেড ওয়ার শুরু করে চীনের বিরুদ্ধে, হলো যে সেমিকন্ডাক্টর চিপস এগুলো যাতে চীন তৈরি না করে। চীনের একটা প্রোগ্রাম ছিল মেড ইন চায়না 2025, যার 86% কমপ্লিট হয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে 2025-এর আগের বছর 2024-এ। তো এই মেড ইন চায়না 2025-এর লক্ষ্য ছিল হাইটেক গুডসগুলোতেও যাতে চীন কম্পিটিটিভ হতে পারে, এবং সেটাকে আমেরিকা একটা ট্রেড ওয়ার করে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু সে আটকাতে ব্যর্থ হয় এটা করে, এবং এইভাবে আস্তে আস্তে হাইটেক গুডসও চীনের কাছে চলে যায়। যেহেতু হাইটেক অর্থাৎ কিনা হাই টেকনোলজিটাও চীনের কাছে চলে গেছে, এবার অনিবার্যভাবেই যেটা হওয়ার কথা সেটা হলো অস্ত্রর ক্ষমতা ও অস্ত্রের সক্ষমতাটাও এবার চীনের হাতে চলে যাবে। এক তো তার ম্যানুফ্যাকচারিং আছে, দ্বিতীয় তার কাছে এখন কিন্তু টেকনোলজিও আছে, হাইয়েস্ট টেকনোলজিগুলো। তো স্বাভাবিকভাবেই আস্তে আস্তে দেখা গেছে যে চীনের যে মোট পপুলেশনটা আমেরিকার 4 গুণ বেশি। সুতরাং যদি আমরা ধরে নিই সমান ইনভেস্টমেন্ট ইন দ্য প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন, টার্সিয়ারি এডুকেশন হচ্ছে, যদি সমান ইনভেস্টমেন্ট ইন ভোকেশনাল ট্রেনিং কোর্স হচ্ছে, তাহলে সমান স্কিল, তাহলে আলটিমেটলি চীনের তো জিডিপিটা হওয়ার কথা আমেরিকার থেকে 4 গুণ বেশি। এই জন্য পারচেজিং পাওয়ার প্যারিটিতে অলরেডি আমেরিকার জিডিপি, এই চীনের জিডিপি কিন্তু আমেরিকার থেকে প্রায় 40% বেশি হয়ে গেছে। ইউএস ডলারের যে কারেন্ট ইউএস ডলারে আমেরিকার জিডিপিটা বেশি লাগে, তার কারণ ইউএস ডলারের ভ্যালুয়েশনটা হাই পাচ্ছে, অর্থাৎ কিনা ইউএস ডলারের ভ্যালুয়েশনটা হাই বলে ইউএসএতে জমির দাম অনেক বেশি, অর্থাৎ একই স্কোয়ার কিলোমিটারে কেউ যদি থাকে, একই হলো গিয়ে যে ধরা যাক যে 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, আমেরিকাতে বেশি দাম হবে, চীনে এই জন্য কম দাম হবে।
এবং যেহেতু জমির দামটা চীন আমেরিকাতে বেশি, সেই জন্য সব কিছুর দামই আমেরিকাতে বেশি হবে, চীনে কমই হবে। অথচ কোয়ালিটি যদি একই হয় তবু, অর্থাৎ একটা কোকা কোলার দাম আমেরিকাতে ওই জমির দামের জন্য বেশি হবে, আর চীনে জমির দামে কম বলে কম হবে। সেই জন্য আমরা পারচেজিং পাওয়ার প্যারিটিতে আমরা সঠিক যে জিডিপিটা আমরা পাই, আর কারেন্ট ইউএস ডলারে দেখলে আমাদের মনে হবে আমেরিকার জিডিপিটা বেশি, আর কিছু না। তো যাই হোক, যেমন যে কারণে ধরো তুমি এটা খুব অনায়াসেই আপনারা দেখতে পাবেন যে যে হলো কি যে নিউ ইয়র্কে কিন্তু যে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে মাসে 11 লাখ থেকে 12 লাখ টাকা এখন লাগে। আমি 2014 সালে গেছিলাম, তখনই প্রায় 8 লাখ টাকার মতো লাগতো, মানে আইএনআরে 8 লাখ টাকা। এবারে কিন্তু কলকাতায় মোটামুটি ওই স্ট্যান্ডার্ড অফ লিভিংটাই আপনি 50,000 টাকা 40,000 টাকায় আপনি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? মানে একই জিনিস আপনি যদি কেনেন, এর মূল কারণ হলো জমির দাম, যেটা কারেন্সির ভ্যালু যদি বেশি হাই হয়ে যায় তাহলে বেশি হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জমির দামের, ফলে সব কিছুর দামই বেড়ে যায়। তো 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 যাই হোক, যে অলরেডি পারচেজিং পাওয়ার প্যারিটিতে চীনের তাই জিডিপি অলরেডি অনেক হাই। চীন রিসেন্টলি R&D অর্থাৎ কিনা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ইনভেস্টমেন্টে আমেরিকাকে ছাপিয়ে গেছে ইন দ্য কারেন্ট ইউএস ডলার টার্ম। পারচেজিং পাওয়ার প্যারিটিতে ধরলে আসলে অনেক আগেই ছাপিয়ে গেছে এবং প্রায় দ্বিগুণ হয়ে গেছে চীনের R&Dতে ইনভেস্টমেন্ট আমেরিকার তুলনায়। চীনের তোমার হলো গিয়ে যে পেটেন্ট যদি দেখো, আমেরিকার থেকে সে অনেক বেশি পেটেন্ট নেয়, এমনকি জার্নালগুলোর যে পাবলিকেশন, যার মাধ্যমে কতবার একটা লেখাকে কোট করা হয়েছে এই দেখে যে ধরা হয়, যে কোয়ালিটির বিচার করা হয়, সেখানেও চীন এখন আমেরিকার থেকে বেটার কন্ডিশনে আছে। সুতরাং বলাই যায় যে হায়েস্ট যে টেকনোলজি, অর্থাৎ কিনা ইন দ্য ভলিউম অফ প্রোডাকশন অফ দ্য লো টেক অ্যান্ড মিডল টেক গুডস আমেরিকা অনেকদিন আগেই হারিয়েছে। হাইটেকও মোটামুটি আমেরিকা এখন হারিয়ে ফেলেছে চীনের কাছে। তো এটার ফাইনাল টেস্টিংটা হয়ে গেল ইরান যুদ্ধে, যেখানে আমরা দেখলাম যে চীনের যে স্যাটেলাইট ভেইদাউ, জিলিন-1, এছাড়াও AI-001 বলে একটি স্যাটেলাইট, যেটা নাকি ইরান স্পেশালি কিনেছিল চীনের কাছ থেকে যুদ্ধে ব্যবহারের জন্য, এগুলোর যে সক্ষমতা এতটাই বেশি যে ইরান তার মিসাইল দিয়ে আমেরিকাকে রীতিমতো আমেরিকার সব বেস ধসিয়ে দিয়েছে, ইসরায়েলকে যথেষ্ট কোণঠাসা করতে পেরেছে, আমেরিকার অনেকগুলো গুরুত্বপূর্ণ F সিরিজের এরোপ্লেনকে আঘাত করতে পেরেছে, ইনক্লুডিং F-35, যেটা সবচেয়ে আধুনিক প্লেন বলে ধরা হয়। এবং সেখানে একটা বিশেষ ধরনের র্যাডার ব্যবহার করা হয়েছে, সেখানে রেডিও সিগন্যাল না দেখে তার যে হিটের তারতম্য দেখে সেখানে F-35কে মিসাইল মারা হয়েছে। তো আমরা তো এক্ষেত্রে এটা বলাই যায় যে তার মানে এই প্রথম যে যুদ্ধাস্ত্রেও চীনের কাছ থেকে খুব বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে ইউএসএ। হরমুজে আমেরিকার ঢুকতে না পারা প্রমাণ করে যে আমেরিকার যে বিশাল বড় বড় যে ক্যারিয়ারগুলো আছে, এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো, সেগুলো আসলে DF-1 মিসাইলের সামনে পেরে উঠবে না। DF সিরিজের যে মিসাইলগুলো আছে, যেগুলো কিনা ভার্টিক্যালি এসে পড়ে জাহাজে, এবং ভার্টিক্যালি এসে পড়ার এগেনস্টে আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সেভাবে অ্যাডেপ্ট নয় তাকে কাউন্টার করার জন্য। অর্থাৎ বলা যায় ইরানের কাছে এরকম মিসাইল আছে যা দিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধলিস্যাৎ করা যায়, এবং সেজন্য এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো খুব একটা কাছাকাছি যাচ্ছে না। এর কিছু ইন্ডিকেশন আমরা ইয়েমেনের হুতিদের সঙ্গে আমেরিকা যে 2025 সালের ফেব্রুয়ারিতে একটা যুদ্ধ করেছিল সেখানেই আমরা পেয়েছিলাম। সেখানেও কিন্তু হুতিদের সঙ্গে আমেরিকার হারই হয়েছিল। তো সেটা থেকেই একটা আঁচ পাওয়া গেছিল কি হতে পারে। তো খুবই একটা খারাপ অবস্থার মধ্যে ফলে আমেরিকা এখন এসে পড়েছে। যতদূর শোনা গেছে যে ট্রাম্প নাকি বলেছে যে আর কিছু ভালো লাগছে না, আর ইচ্ছা করছে যে নাসা আগামী দিনে নাকি একটা রকেট পাঠাবে চাঁদে, সেখানে সে চলে যেতে চায়।
মানে হি ইজ জাস্ট পুরো ব্যাপারটায় সে আর কি যে ফেড আপ হয়ে গেছে। অলরেডি অয়েলের দাম $120 ছাড়িয়েছে। আমি আগেই বলেছিলাম এটা অনেক দূর যাবে। আচ্ছা, এবং যদি আমেরিকা এখন যদি ফিরে যায় সেটা আমেরিকার কাছে বিশাল বড় লস অফ ফেস, কারণ এর মানে প্রমাণ হয়ে গেল ইরানের সাথে সে পারেনি, তাহলে চীন আর রাশিয়ার সাথে পারবে এটা ভাবারই আর কোনো প্রশ্ন থাকে না। সুতরাং এরপর তো পুরোটাই ক্রাইসিসে পড়ে যাবে। আমেরিকা চাইবে যে ট্রাম্প আর শি জিনপিং এর বৈঠকের আগে একটা জয় পেতে, কারণ সে যদি মানে হেরে মিটিংটা করে তাহলে শি জিনপিং এর অনেকটা আপার হ্যান্ড থাকবে। তো সে কি করে দেখার। এবার যদি সে এরকমভাবে বসে থাকে, যুদ্ধটাকে কন্টিনিউ করে যায়, তাহলে যেটা হওয়ার সম্ভাবনা সেটা $120 থেকে বাড়তে বাড়তে আলটিমেটলি যে $200 গিয়ে ঠেকবে। $200 গিয়ে থাকলে খুব স্বাভাবিকভাবে বিশ্বজুড়ে ইনফ্লেশন হবে, বহু যে বিদ্রোহ আমরা দেখতে পাবো চারিদিকে। কারণ এটা কিন্তু মনে রাখা দরকার, গালফ আরব থেকে বিপুল পরিমাণে যে কেমিক্যাল ফার্টিলাইজারও আসে, যা দিয়ে খাদ্য উৎপাদন হয়। অয়েল দিয়েও যাতায়াতের খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো অয়েল আর কেমিক্যাল ফার্টিলাইজার যদি ব্যাহত হয়, তার মানে ম্যাসিভ একটা ফুড ইনফ্লেশন হবে। ফুড তো মানুষের একটা বেসিক জিনিস, তো এরপরে বহু জায়গায় বিদ্রোহ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে আরও বিপর্যস্ত অবস্থা আমেরিকাতে হবে, কারণ আমেরিকাতেও ইনফ্লেশন হবে অন্যান্য দেশের মতো। কিন্তু আমেরিকার ইনফ্লেশন যখন হবে তখন তাকে কাউন্টার করতে ফেডকে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, এবং ইন্টারেস্ট রেট বাড়ালে আমেরিকার বর্তমানে যে অ্যাসেট ট্রেডিংটা চলে, এআই বাবল বলছি আমরা, এআই বাবল কিন্তু বার্স্ট করে যাবে। মানে সে বিপুল পরিমাণে যে ইনভেস্টমেন্ট করে চলেছে ওখানে, এবং যে শেয়ার কেনা বেচা করে চলেছে, একটা কোম্পানি আরেকটা কোম্পানি শেয়ার কিনে চলেছে, মানে যে কোম্পানিটা আমার কাছ থেকে মাল কিনে আমি সেই কোম্পানিটারই শেয়ার কিনে তাকে মাল কেনার টাকা দিয়ে যাচ্ছি। এই যে একটা সাইকেলের মধ্য দিয়ে একটা স্পেকুলেশন চলছে আমেরিকাতে, সেটা কিন্তু রীতিমতো ধূলিসাৎ হয়ে যাবে, পুরোপুরিভাবে ফেটে যাবে এআই বাবল ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে। কারণ ইন্টারেস্ট রেট বাড়ালে তোমার ইনভেস্টারদের হলো গিয়ে যে ঋণ নেওয়ার খরচ, ইনভেস্টমেন্ট করার খরচটা বেড়ে যায়। তো স্বাভাবিক যে তখন ইনভেস্টমেন্ট কমে যাবে এবং ভাবরেটা ড্রপ করবে, বার্স্ট করবে। তো এটা হলে আরও বিপর্যস্ত করার একটা অবস্থায় পড়বে। এবং আমার ব্যক্তিগত ধারণা ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এরা এরকমই একটা স্ট্র্যাটেজি ড্র আউট করেছে যে অয়েলের প্রাইসটাকে আরও বেশি হাইক করা, যাতে আমেরিকা ইন্টারেস্ট রেট বাড়াতে বাধ্য হয় এবং এআই বাবলটা প্রপ আপ করে। এমনিতে এটার ফলে চীনে যেহেতু একটা কিনে যে ডিফ্লেশন রয়েছে, ডিফ্লেশন মানে লাগাতার বছরের পর বছর সেখানে প্রাইস আসলে কমে, এটা ইনভেস্টারদের পক্ষে ভালো না। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, যারা কোম্পানিতে ইনভেস্ট করে, তাদের জন্য ভালো না, কারণ তাহলে দেখা যাবে যে তাদের প্রফিটটা কমছে। কিন্তু এটা সাধারণ মানুষের পক্ষে ভালো, কারণ তার মানে দেখা যাবে যে তাদের একই ইনকামে তাদের কিন্তু আসলে যে রিয়েল ইনকামটা বেড়ে যাবে। মানে আগের বছর যা মাল কিনতে পারতো এখন তার থেকে বেশি মাল কিনতে পারবে। তো চীনে এই পার্টিকুলার জিনিসটা হয়, এটা চীনে হচ্ছে। এই ডিফ্লেশনটাকে নিয়ে অনেকে এটাকে মনে করে যে চাহিদার অভাব, মানে সাপ্লাই বেশি চাহিদা কম। কিন্তু চীন বলেছে যে না, এটা নাকি হয়েছে হলো অতিরিক্ত কম্পিটিশনের জন্য। মানে হলো যে এর আগে আমরা যে আমেরিকান বা ওয়েস্টার্ন মার্কেটে দেখি সেখানে কম্পিটিশন অনেক কম, সেই জন্য যে মনোপলি পাওয়ারকে ব্যবহার করে প্রাইস হাইক করা যায় এইসব অর্থনীতিতে। কিন্তু চীনে কোনো মনোপলি তৈরি করতে দেওয়া হয় না, চীনে কম্পিটিশন অনেক বেশি এবং সেজন্য সেখানে একটা ডিফ্লেশন হয়, প্রাইসটা হাইক করতে পারে না, প্রাইসটা বৃদ্ধি করতে পারে না ইনভেস্টাররা। তো যেহেতু চীনে একটা ডিফ্লেশন আছে, তো সেই হিসেবে এখন কিছুটা ইনফ্লেশন হলে খুব একটা খারাপ হবে না। জাপানের ক্ষেত্রেও তাই, জাপান একটা ডিফ্লেশন ফেস করে, কিছুটা ইনফ্লেশন হলে খুব খারাপ হওয়ার কথা নয়। এরকম কিছু কিছু দেশ আছে। এখন জিনিসটা হলো, তো সুতরাং ইনফ্লেশন খুব একটা হিট করবে না চীনকে। এছাড়াও অয়েলের ওপর ডিপেন্ডেন্সটা কতটা ভয়াবহ, এটা যত পৃথিবী বুঝবে তত পৃথিবী হলো গিয়ে যে নন অয়েল অথবা যে রিনিউয়েবল এনার্জি রিসোর্সের দিকে চলে যাবে।
আর এবং অলরেডি যাচ্ছে, এবং এটার জন্য নাকি এবং যেহেতু নন রিনিউয়েবল এনার্জিতে চীনই সবচেয়ে এগিয়ে, 80%ই চীনের, তো সবাই চীনের কাছ থেকেই কিনছে মাল বলে শোনা যাচ্ছে এখন। তো এটাই হয়, কারণ আমরা যেমন দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা প্রচুর পরিমাণে প্রফিট করেছিল অ্যাট দ্য কস্ট অফ গ্রেট ব্রিটেন। কেন? কারণ ব্রিটেনেরও ওটাই ছিল, ব্রিটেন ছিল যে বর্তমান ক্ষমতা, আমেরিকা ছিল উদীয়মান ক্ষমতা। আমেরিকাতে আস্তে আস্তে সব প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং চলে গেছিল, ব্রিটেন হয়ে গেছিল গ্লোবাল ব্যাংক, ফলে ব্রিটেন আস্তে আস্তে ইনডেপ্টেড হতে শুরু করে আমেরিকার কাছে, এবং আস্তে আস্তে এই সিস্টেমটা ব্রিটেনকে একটা তলানির দিকে নিয়ে যায়, আর আমেরিকার উৎপাদনটা আরও বেশি ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। ফলে আলটিমেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনকে মাথা নত করতেই হয়। এক্ষেত্রেও একই জিনিসের দিকেই যাচ্ছে। এটা একটাই লজিক আর কি, এটা খুব সিম্পল একটা ইকোনমিক্সের লজিক, এই ইকোনমিক্স এবং জিও পলিটিক্সের লজিক, যে এবং সেই লজিকটা এখানে ফলো থ্রু হচ্ছে। তো এখন এটা দেখতে হবে যে আর কত দিনে। আচ্ছা, এখানে জোশুয়া একটা কথা বলেছে, কিন্তু এআই বাবল পপ করলে আর ফেড ইন্টারেস্ট রেট হতে পারে, তাহলে তো আমার গোল্ড আর সিলভারের স্যাক ভ্যালু বাড়বে। হ্যাঁ, ওটা বাড়বে, সে তো বটেই, সে তো অবশ্যই। তো যাই হোক, তো এরকম একটা কন্ডিশনে আপাতত পৃথিবী আছে। দেখা যাক আগামী দিনে কোন দিকে যায়। আমার নিজের ধারণা খুব ম্যাসিভলি অয়েল প্রাইস হাইক হবে, কারণ আমেরিকা এত চট করে ছেড়ে যেতে পারবে না, সেটা আমেরিকার কাছে বিশাল লস অফ ফেস। তাকে কিছু একটা করি ভেবে সে থেকেই যাবে, এবং ফাইনালি আরও বিপর্যস্ত হবে আমেরিকা নিজে, এবং গোটা বিশ্বকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। দ্বিতীয় আর অয়েল প্রাইস হাইকটা আসলে রাশিয়া আর চীনকে খুব একটা হার্ট করে না, ঠিক আছে? ইনফ্লেশনটা খুব একটা মানে রাশিয়া চীনকে কম হার্ট করে। এইটা কারণ মনে রাখবেন যে রাশিয়া কিন্তু খাদ্য এবং অয়েল এই দুটোরই এক্সপোর্ট আসছে, সুতরাং এই দুটোর কিন্তু তার মানে ওর কাছে এই দুটো সুবিধা আছে। মানে এটা খুব ছক করে করা জিনিসটা। অন্যদিকে ইন্ডিয়ার মতো যে দেশগুলো আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, আমি বাঙালি, আমি ইন্ডিয়ার বাংলাদেশের কথাই বলি, আফ্রিকার দেশ আছে, ওদের কথা আমি এখন বলছি না। তো এসব দেশগুলো অয়েল কিনতে হবে অনেক বেশি টাকা দিয়ে, অয়েল আর যে ন্যাচারাল গ্যাস কিনতে হবে অনেক বেশি টাকা দিয়ে, মানে অনেক বেশি বিদেশি মুদ্রা দিয়ে। এবার এর ফলে তাদের কাছে একটা ডলারের অপ্রতুলতা দেখা দেবে, ইউএস ডলার এত বেশি বেরিয়ে যাবে যে তাদের কাছে ইউএস ডলার থাকবে না, ফলে তারা অন্য কারেন্সি ব্যবহার করতে হবে। তখন ন্যাচারালি তারা চীন এবং ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোরই ব্যবহার করার কথা চিন্তা করবে, এবং পুরো জিনিসটা এইভাবেই যে মিলতে থাকবে। আরেকটা হলো যে এরকম যদি খুব বেশি দিন চলে, তাহলে একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসের মুখে পৃথিবীর বহু দেশ পড়বে, ইনক্লুডিং ইন্ডিয়া। কারণ এই ধরনের দেশগুলো, ইন্ডিয়ার মতো দেশগুলো সাধারণত আয় করে না, কোনো বৈদেশিক আয় নেই, মানে এক্সপোর্ট যা করে তার থেকে অনেক বেশি ইম্পোর্ট করে, এবং তাদের যে রিজার্ভটা সেটা পুরোটাই আসে কিন্তু যে বৈদেশিক ইনভেস্টমেন্ট থেকে, অর্থাৎ ওটা কিন্তু লায়াবিলিটি খাত, মানে ঋণ। এখন এই যে বৈদেশিক ইনভেস্টমেন্টগুলো কিন্তু যখন তখন চলে যেতে পারে। তো যখন যে ডিভ্যালুয়েশন হতে থাকবে, যেহেতু ইম্পোর্ট বেড়ে যাচ্ছে, এক্সপোর্ট কমে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন, তখন স্বাভাবিকভাবেই তার ফরেন এক্সচেঞ্জ অনেক বেশি বেরিয়ে যাবে, আর যে কারেন্সির ভ্যালু কমতে থাকবে, যত কারেন্সির ভ্যালু কমবে তত ইনভেস্টারদের যে তোমার হলো যে কিনা যে রিটার্নটা কমে যাবে। মানে আগে সাপোজ আমি একজন আমেরিকান ইন্ডিয়াতে $100 এই 100 INR ইনভেস্ট করে 10 INR করে পাচ্ছে, কিন্তু INR এর ডিভ্যালুয়েশন হয়েছে বলে, ও তো আমেরিকায় থাকে, ওর তো US ডলার দরকার। আগে হয়তো 10 INR ইকুয়াল টু ছিল হয়তো $5, এখন সেটা কমে হয়ে যাবে $2.5, কারণ INR এর ডিভ্যালুয়েশন হচ্ছে। তো সুতরাং
ও দেখবে আমার রিটার্ন কমে যাচ্ছে ইন্ডিয়ার ইনভেস্টমেন্টে, তো ও ইনভেস্টমেন্ট 100 টাকা যেটা ওটা ইনভেস্টমেন্টটা তুলেও চলে যাবে। এর ফলে আরবিআইয়ের কাছে যে রিজার্ভটা আছে এটা আরও কমতে থাকবে। অন্যদিকে ইম্পোর্ট বিলটা বেড়ে যাবে, কারণ আগে মানে এক তো অয়েলের দাম বাড়ছেই, আবার ইউএস ডলারের তুলনায় যেহেতু টাকার অবমূল্যায়ন হচ্ছে সেজন্য দামটা আরও বাড়ছে, তার মানে আরও বেশি ইউএস ডলার বেরিয়ে যাচ্ছে। ফলে সে একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসের মুখে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো পড়তে পারে, ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক। বাংলাদেশের মানে ছোট ইকোনমিগুলো তো প্রায়ই পড়ে, কিন্তু ইন্ডিয়ার মতো দেশ যখন পড়ে তখন সেটা একটা ক্যাটাস্ট্রফে হয়, কারণ ইন্ডিয়া একটা বড় দেশ, তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক বেশি, বৈদেশিক ঋণ বৈদেশিক বিনিয়োগ বা পুরোটাকে ট্যাকেল করার, কারণ তার হাতে রিসোর্স অনেক বেশি। তো সে যদি ক্রাইসিসে পড়ে তাহলে একটা ক্যাটাস্ট্রফির দিকে চলে যায়, এবং থিংস আর গোয়িং টুয়ার্ডস দ্যাট। যদিও 2026-এর ডিলিমিটেশন আপাতত আটকে দেওয়া হয়েছে, কিন্তু কতদিন আটকানো যাবে আমরা জানি না। তো আর অন্যদিকে পাকিস্তানের যেরকম ক্লাউড বেড়ে চলেছে ওয়েস্ট এশিয়াতে, কারণ পাকিস্তানকেই ওয়েস্ট এশিয়ানরা, বিশেষ করে সৌদি কাতার, এরা মনে করছে যে আইডিয়াল টু অ্যাকচুয়ালি ব্যালেন্স ইউএসএ অ্যান্ড চায়না। তো সেই হিসেবে পাকিস্তান তো একটা শক্তিশালী অবস্থা নিয়ে নিচ্ছে, সেটারও একটা ইম্প্যাক্ট তো অবশ্যই ইন্ডিয়াতে পড়বে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তো যাই হোক, আজকে এইটুকুই, মোটামুটিভাবে এইটা হলো বর্তমান অবস্থা। অশেষ ধন্যবাদ আপনাদের।